রাজকুমার প্রতাপ, আমি জানি তুমি এতক্ষণে ভয়ঙ্কর ভ্রান্তির বনে পৌঁছে গেছো। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভয়ঙ্কর ভ্রান্তির বন পার করতে হবে। পিতামশাই, পিতামশাই, আপনি এখানে? দেখুন পিতামশাই, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। উর্মিমালার কথা শুনে মন্ত্রী মশাই কোনো কথা না বলে চুপচাপ উর্মিমালার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো, তুমি এখনো পেছন ঘুরে দাঁড়িয়ে আছো? দয়া করে আমার দিকে ঘুরে তাকাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখনই মেয়েটি ঘুরে তাকায়, আর মেয়েটি ঘুরে তাকাতেই রাজকুমার প্রতাপ একেবারেই অবাক হয়ে যায়। এবং মহারাজ ফিরে আসার পর তাদের পছন্দের কিছু খাবার খাবে, এতে তারা ভীষণ খুশি হবে এই খাবারগুলো দেখলে। আর আজ দুপুরবেলা আমি চিন্তা করেছি সবাই একসাথে খাবার খাবো। ও আচ্ছা, তাহলে তো ভালোই হবে যুবরানী। তবে যুবরানী, একটা কথা বলি, আপনাকে না আজ ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকাল হয়েছে বেশ খানিকটা সময়, আমাদের হাতে সময় খুব কম। আজকের দিনটাই শুধু সময়, আর এই সময়ের মধ্যে আমাদেরকে সব কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে। সন্ধে হওয়ার আগেই আমাদের সব কাজ সেরে ফেলতে হবে, কারণ সন্ধ্যের পর থেকে আমি প্রার্থনা শুরু করব, আর আমাদের কোনো কাজ বাকি রাখা যাবে না। আর সন্ধ্যের পরই তো পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে, তখনই আমি আর দেরি করতে চাই না। ফুলপরীকে যত তাড়াতাড়ি সম্ভব আমি পরীতে রূপান্তরিত করতে চাই। আর তাছাড়া ফুলপরীকে মানব রূপ থেকে পরীতে রূপান্তরিত করতে গেলে আমাদের অনেকটা সময় প্রয়োজন। সোনাপরী, আর দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদেরকে চন্দ্রপুষ্প প্রস্তুত করতে হবে, কারণ চন্দ্রপুষ্পের আলোই ফুলপরীর পরিশক্তিকে ফিরিয়ে দেওয়ার সব থেকে বড় অস্ত্র। ঠিক আছে পরী রানী, আমি এক্ষুনি চন্দ্রপুষ্প প্রস্তুত করে সঠিক জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি সঠিক সময় সঠিক জায়গায় সেটাকে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু করব, আর আমার শক্তি দিয়ে পরিরাজ্যকে সুরক্ষিত প্রাচীর দিয়ে ঘিরে দেব। আর এই জন্য তোমাকে এবং ফুলপরীকে দুজনকেই আমার সাথে প্রার্থনায় বসতে হবে। ঠিক আছে সোনাপুরি, আমরা এখন দুজনেই প্রস্তুত আছি। আগে তাহলে আমরা প্রার্থনা সম্পন্ন করি, তারপর চন্দ্রপুষ্পকে আমি সঠিক জায়গায় প্রতিস্থাপন করব। ফুলপরী কোনো কথা না বলে চুপচাপ রানী এবং সোনাপুরীর কথা শুনছিল, আর কোনো এক কারণে যেন তার মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল। কেন কেন আমার মনের মধ্যে এমন কষ্ট হচ্ছে? কেন আমি কোনোভাবে নিজেকে সংযত করতে পারছি না? কেন মনটার মধ্যে বারবার প্রতাপের ছবি ভেসে উঠছে, আর আমার বারবার কেন জানি না প্রতাপের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে? কেন এমনটা হচ্ছে? না না, আমি আমার মনকে দুর্বল করব না, যেটা হচ্ছে সেটা হতে দিতে হবে। আমাকে যে মানব জীবনে সব কিছু ভুলে যেতে হবে, আর প্রতাপকে তো আরো আগে ভুলতে হবে। হে বিধাতা, তুমি আমার মনকে শক্ত করে দাও, আমি যেন পরিরূপে রূপান্তরিত হতে পারি। ওদিকে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে আবার চলতে থাকে। সে একইভাবে উত্তরের পথ ধরে এগিয়ে যেতে থাকে। সাধু বাবার কথা মতো তো আমি উত্তরের দিকে হেঁটে চলেছি। সে কতটা সময় হলো আমি আমার প্রথম বাধাকে অতিক্রম করতে পেরেছি, কিন্তু এরপর তো এতটা সময় পেরিয়ে গেল, কিন্তু আমার সামনে তো সে কাল নদীর সেতুটা পড়লো না। সাধু বাবা আমাকে যে তিনটির বাধার কথা বলেছে তার মধ্যে তো সেতুটা পার হওয়ার আমার অত্যন্ত জরুরি, কিন্তু এখানে তো কোনো নদী দেখতে পাচ্ছি না, তাহলে সেতু দেখা কি করে পাবো? আর তাছাড়া আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে সূর্যটা এগিয়ে চলেছে, সময় হাতে বেশি নেই, আর কিছুক্ষণের মধ্যে দুপুর হয়ে যাবে। এখনো যদি আমার দ্বিতীয় বাধা আমি অতিক্রম করতে না পারি, তাহলে কি করে তৃতীয় বাধা অতিক্রম করে আমি পরিরাজ্যে পৌঁছাবো? আর কি করেই বা আমার ফুলপরীকে আমার কাছে নিয়ে আসবো? না না, আমাকে আরো দ্রুত গতিতে চলতে হবে। আর সাধু বাবা বলেছে যে এই পথে গেলেই আমি পরিরাজ্যে যেতে পারবো, তাহলে শুধু শুধু কেন এত ভাবছি? কাল নদীর দেখা হয়তো আমি ঠিকই পেয়ে যাব, আমাকে শুধু তাড়াতাড়ি চলতে হবে। এ কথা বলে রাজকুমার প্রতাপ আরো তাড়াতাড়ি চলতে থাকে আর দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। আর যেতে যেতে হঠাৎ করে সে একটা নদীর তীরে এসে দাঁড়ায়।
এই তো একটা নদী দেখতে পাচ্ছি। সাধু বাবা তো আমাকে কাল নদীর কথা বলেছিল। আচ্ছা, এই নদীটা তো আবার কাল নদী নয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো এটাই কাল নদী। কিন্তু এটা যদি কাল নদী হয়, তাহলে সে কাল নদীর সেতু কোথায়? আমাকে তো সেই সেতু পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অথচ এই নদীতে আমি কোনো সেতুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি সঠিক পথে এসেছি নাকি ভুল পথে এসেছি? না না, ভুল পথে আর কোনো প্রশ্নই ওঠে না। আমি সঠিক পথেই এসেছি, আর আমার বিশ্বাস এটাই ওই কাল নদী। আর এক্ষুনি হয়তো কাল নদীর সেতু এখানে আমি খুঁজে পেয়ে যাব। হে বিধাতা, আমি আমার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনার জন্য এক অজানা পথে পাড়ি দিয়েছি। তুমি আমার সেই পথকে সহজ করে দাও, আমি যেন আমার পরীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি। এই কথা বলে রাজকুমার প্রতাপ চোখ বন্ধ করে আর বিধাতাকে স্মরণ করে। তখনই অদ্ভুতভাবে সেখানে একটি সেতু তৈরি হয়ে যায়। রাজকুমার প্রতাপ চোখ খুলতেই দেখতে পায় সেই সেতুটি। সে ভীষণ অবাক হয়ে যায়। ওদিকে ফুলকুমারী নিজের হাতে যত্ন করে রাজকুমার এবং রাজামশাইয়ের পছন্দের বিভিন্ন রকমের খাবার রান্না করে ফেলে। যাক, অবশেষে সব রান্না শেষ হয়েছে। মহারাজ এবং রাজামশাইয়ের সব পছন্দের খাবার রান্না করে শেষ হলো। বাহ, এত রকমের রান্না করেছেন যুবরানী, আর খাবারগুলো থেকে কি সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। সত্যি আপনার হাতের জাদু আছে। মহারাজ এবং রাজকুমার যদি সেই খাবারগুলো দেখে, তাহলে তো তারা ভীষণ খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর এই জন্যই তো আমি এত সব কিছু রান্না করেছি, কারণ মহারাজ এবং রাজকুমার দুজনই তো খেতে ভীষণ পছন্দ করে। সত্যি যুবরানী, আপনার তুলনা হয় না। আপনি যে একা হাতে কত কিছু সামলান, কত দিকে খেয়াল করেন, আর কার কোনটা ভালো লাগে কার কোনটা খারাপ লাগে এই সব নিজে খেয়াল করে রাখেন। সবার প্রয়োজনটাই যেন আপনি বুঝে যান। কতটুকুই বা বুঝতে পারি বলো? এই তো সামান্য একটু চেষ্টা করি সবার খেয়াল রাখার জন্য। আর দেখো না, সেই সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, এই রান্নাগুলো শেষ করতে করতে কিনা দুপুর হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মহারাজ এবং রাজকুমারও পৌঁছে যাবে। যাই, আমি বরং এই খাবারগুলো নিয়ে খাবার টেবিলে খাবারগুলো পরিবেশন করি। যুবরানী, আপনি রান্না শেষ করেছেন, এবার যান হাত মুখ ধুয়ে নিন। আর এই খাবারগুলো বরং আমি খাবার ঘরে পৌঁছে দিচ্ছি। আরে না না দাসী, আমি সব খাবার নিয়ে যেতে পারবো। তুমি বরং এই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলো কেমন? আমি নিজের হাতে খাবার ঘরে গিয়ে সবার জন্য সুন্দর মতো খাবার সাজিয়ে গুছিয়ে রাখছি। ঠিক আছে যুবরানী, আপনি যা বলবেন সেটাই হবে। রাজমাতা, আপনি এত চিন্তা করবেন না তো। আমার তো মনে হয় রাজকুমার প্রতাপ এত ভালো একটা কাজে গেছে, সে সফল হয়ে তারপর ফিরে আসবে। হ্যাঁ দাসী, তুমি ঠিকই বলেছ। আমারও মন বলছে যে রাজকুমার প্রতাপ এবার তার কাজে সফল হবেই, কারণ সে সত্যি তো একটা ভালো কাজে গেছে। এতদিনে তার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে সে। আর হ্যাঁ, সঠিক সময় তার ভালোবাসার মানুষকে চিনে উঠতে পারেনি ঠিকই, কিন্তু অবশেষে সে যে তার ভালোবাসার মানুষকে চিনতে পেরেছে, এটাই তো অনেক। তবে এখন তাকে আর কি কষ্ট করে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য বের হতে হয়েছে। কিন্তু তারপরও দাসী, কেন জানি না আমার বড্ড চিন্তা হচ্ছে আমার প্রতাপের জন্য। আমার প্রতাপ ঠিক আছে তো? ওর কোনো বিপদ আপদ হয়নি তো? রাজমাতা, বিধাতা রাজকুমার প্রতাপের সাথে থাকবেন। আর তাছাড়া আপনার আর আমাদের সবার প্রার্থনা আমাদের রাজকুমার প্রতাপকে জয়ী করবে, আর সে আমাদের রাজবধূকে সাথে করে নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে, আর এই রাজপ্রাসাদটা আবার খুশিতে ভরে যাবে। সেই আশাতেই তো বসে আছি, কবে যে রাজপ্রাসাদে আবার খুশির আলো ঝলমল করবে কে জানে। করবে রাজমাতা, করবে, খুব তাড়াতাড়ি করবে। আর রাজকুমার প্রতাপ খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এবার চলুন তো, আপনি দুপুরের খাবারটা খেয়ে নেবেন। সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাননি। এখন যদি দুপুরের খাবারটা না খান, তাহলে কিন্তু আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। আর তখন এসে রাজকুমার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন কি উত্তর দেব বলতে পারেন?
কিন্তু আমার যে খাবার খেতে মোটেও ইচ্ছে করছে না। সব সময় তো প্রতাপের সাথে একসাথে খাবার খায়, আজ প্রতাপ নেই, একা একা খেতে মন চাইছে না গো দাসী। জানি না ওদিকে আমার প্রতাপ কিছু খেয়েছে কিনা। রাজকুমার প্রতাপ, তুমি যে তোমার ভালোবাসার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছো, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম ফুলপরীর প্রতিচ্ছবি দেখে হয়তোবা তুমি বিভ্রান্ত হয়ে যাবে, ওই ভয়ঙ্কর ভ্রান্তির বন তোমাকে গ্রাস করে নেবে। কিন্তু না, তুমি ফুলপরীর মোহে পড়েও কোনোভাবেই তুমি তোমার চেতনা হারিয়ে ফেলোনি। তুমি আমার কথা মনে করে বাস্তবতাকে খেয়াল করে এগিয়ে গিয়েছো, আর তারপরে তুমি তোমার সফলতা পেয়েছো। কিন্তু তুমি তোমার প্রথম বাধায় সফল হয়েছো, এটাই সব কিছু নয়। এখন কিন্তু তুমি তোমার দ্বিতীয় বাধার সামনে দাঁড়িয়ে আছো, আর আমার বিশ্বাস এই দ্বিতীয় বাধা অতিক্রম করতে পারবে, কারণ ইতিমধ্যে তুমি কাল নদীর সেতুর সামনে দাঁড়িয়ে আছো। এখন তুমি মনে করো না এই কারণে নদীর সেতু তোমার সামনে হাজির হয়েছে দেখে আর এই দ্বিতীয় বাধা অতিক্রম করে ফেলেছো, কিন্তু না, এখানেও যে তোমার একটা কঠিন পরীক্ষা রয়েছে, আর এই কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। আর আমার বিশ্বাস হয়তোবা তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এগিয়ে যেতে পারবে, কিন্তু তারপরও যে তোমাকে সময়ের দিকে বড্ড খেয়াল রাখতে হবে। হাতে যে সময় বড্ড কম, দুপুর পেরিয়ে যেতে শুরু করেছে। এখনো যদি তুমি দ্বিতীয় বাধা অতিক্রম করতে না পারো, তাহলে তৃতীয় বাধা অতিক্রম করতে যে বড্ড দেরি হয়ে যাবে, আর তারপর পরিরাজ্যে যাওয়া যে তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। তাই তোমাকে যা করতে হবে বড্ড তাড়াতাড়ি করতে হবে, আর এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার দ্বিতীয় বাধাকে অতিক্রম করো। বিধাতার উপর ভরসা করে এগিয়ে যাও। ওদিকে সোনাপরি, ফুলপরি এবং রানীপরি তিনজন তার শক্তির মাধ্যমে পুরো পরিরাজ্যকে সুরক্ষিত প্রাচীর দিয়ে আবদ্ধ করে ফেলে। ফুলপরি, সোনাপরি, আমাদের আজকের প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে। এবার আমাদের দ্বিতীয় কাজ হবে চন্দ্রপুষ্পকে প্রস্তুত করে সঠিক জায়গায় রাখা। আপনি চিন্তা করবেন না রানীপরি, আমি এক্ষুনি গিয়ে চন্দ্রপদ্মকে প্রস্তুত করে সঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর তাছাড়া সঠিক সময় আপনি সবকিছু প্রস্তুত অবস্থায় পেয়ে যাবেন। আমি জানি সোনাপরি, তুমি নিজে থেকে সব কিছু গুছিয়ে নেবে, কিন্তু তার আগে তোমাকে আরো একটি কাজ করতে হবে। আপনি চিন্তা করবেন না পরিরানী, আমি এক্ষুনি গিয়ে চন্দ্রপুষ্পকে প্রস্তুত করে সঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর তাছাড়া সঠিক সময় আপনি সব কিছু প্রস্তুত অবস্থায় পেয়ে যাবেন। আমি জানি সোনাপরি, তুমি নিজে থেকে সব কিছু করে ফেলবে, কিন্তু তার আগে তোমাকে যে আরো একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলুন পরিরানী? সোনাপরি, সময় এগিয়ে আসতে শুরু করেছে। দুপুর গড়িয়ে যেতে আর খুব বেশি একটা সময় লাগবে না, আর দুপুর গড়িয়ে গেলেই সন্ধে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফুলপরিকে নিয়ে যাও, ওকে প্রস্তুত করে নিয়ে এসো, ওকে পুষ্প জল দিয়ে স্নান করিয়ে স্বর্গীয় সুধা পান করিয়ে আনো, আর আমি এদিকে আমার কাজ সম্পন্ন করি। যথা আজ্ঞা পরিরানী, আপনি আমাকে যা যা আদেশ করেছেন সঠিক সময়ের মধ্যে সব কিছু সম্পন্ন হয়ে যাবে। ফুলপরি, চলো, আর একটু দেরি করো না, আমাদের হাতে সময় খুব কম, আমাদের সব কাজ আমাদেরকেই শেষ করতে হবে। ফুলপরি কোনো কথা না বলে সোনাপরির সাথে সেখান থেকে চলে যায়। আমি জানি ফুলপরি,
এখন পর্যন্ত তোমার মনের মধ্যে ওই মানব জগতের প্রতি মায়া রয়ে গেছে, আর এটা স্বাভাবিক। তবে আর কিছুটা সময়, তারপরই তোমার মন থেকে ওই মানব জগতের প্রতি সব মায়া কেটে যাবে। তুমি আবার পরীতে রূপান্তরিত হয়ে যাবে, আর আবার উৎফুল্ল মনে এই পরিরাজ্যে বসবাস করতে পারবে। তোমার মনে কোনো দুঃখ থাকবে না, আগের মতোই হাস্যোজ্জ্বল হয়ে যাবে তুমি। ওদিকে তখনও বৃষ্টি ঝরছে, আর সাথে হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। রাজামশাই ভেতর থেকে তড়িঘড়ি করে আবার বাইরে বেরিয়ে আসে। এ কি, এখনো দেখছি ঝড় বৃষ্টির থামার কোনো নামই দেখতে পাচ্ছি না। কতটা সময় হলো এরকম ভাবে বৃষ্টি নামতে শুরু করেছে। আমি তো ভেবেছিলাম এতক্ষণে হয়তোবা বৃষ্টি থেমে গিয়েছে। আর তাছাড়া জাহাজের ভেতরে থাকলে বাইরের দিকে কি হচ্ছে সেটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু এভাবে যদি হতে থাকে তাহলে তো আমাদের যাত্রাপথে অনেক বড় বাধা সৃষ্টি হতে পারে। আর তাছাড়া আমরা তো ইতিমধ্যে আমাদের রাজ্যের সীমান্তে পৌঁছে গিয়েছি। আর কিছুটা সময় সঠিকভাবে জাহাজটি চলতে পারলেই আমরা আমাদের রাজ্যের পাড়ে ভিড়ে যেতে পারবো। কিন্তু এভাবে বৃষ্টি আর বাতাস বইলে তো সেটা আমাদের জন্য মোটেও ঠিক হবে না। আর তাছাড়া চারপাশের পরিবেশটা তো দেখে মনে হচ্ছে যখন তখন এই হাওয়াটা একটা বিশাল ঝোড়ো হাওয়াতে পরিণত হয়ে যাবে। তখন তো বিপদ হয়ে যাবে। তখনই রাজকুমার চন্দ্রকুমার তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। এই কি রাজকুমার চন্দ্রকুমার, তুমি তো ওদিকটাতে গিয়েছিলে। কি অবস্থা জাহাজের? জাহাজ চালাতে কোনো কষ্ট হচ্ছে না তো? পিতামশাই, জাহাজ চালাতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ জলের নিচে নাকি এমন পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছে যে জাহাজকে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা বড্ড দুষ্কর হয়ে পড়েছে। আর যদি কিছুক্ষণ এভাবে চলতে থাকে তাহলে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি বলছো কি? এটা তো তাহলে অনেক বড় দুঃসংবাদ। আর তাছাড়া এই ঝড় বৃষ্টি থামার তো কোনো নামও দেখতে পাচ্ছি না। কি হবে তাহলে এখন? তখনই দমকা হাওয়া যেন আরো জোরে জোরে বইতে শুরু করে, আকাশে বাজ পড়তে শুরু করে, বিদ্যুৎ চমকাতে থাকে, আর ঝড় বৃষ্টির যেন আরো ভয়ঙ্কর রূপ নেয়। সব মিলিয়ে প্রকৃতি যেন একেবারে নির্মম এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। পিতামশাই, এ কি অবস্থা হচ্ছে আমাদের? এ তো জাহাজের টিকে থাকা তো দুষ্কর হয়ে যাচ্ছে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন কিভাবে এই জাহাজটা দুলতে শুরু করেছে। এভাবে চললে তো যে কোনো মুহূর্তে জাহাজটা জলের তলে ডুবিয়ে যাবে। হ্যাঁ, তাই তো দেখছি রাজকুমার। সাবধান, খুব সাবধানে থাকো, নিজেকে রক্ষা করবার চেষ্টা করো। আমার মনে হচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। এখন আমাদের একমাত্র বিধাতাই সহায়, তাকে ডাকো। তিনি যদি চান তাহলে আমরা এ যাত্রায় প্রাণে রক্ষা পেতে পারি। ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়ার প্রকোপ যেন কিছুতেই থামে না, আর রাজা মশাইয়ের জাহাজ যেন সেই ঝড়ের প্রকোপে দুলতে শুরু করে। রাজকুমার এবং মহারাজ ভীষণ ভয় পেয়ে যায়। চারপাশে যা দেখছি তাতে করে মনে হচ্ছে আর আমাদের বাঁচার কোনো পথই নেই। কিছু হবে না রাজকুমার। বিধাতা সব ঠিক করে দেবে, আমাদের কোনো ক্ষতি হবে না। প্রকৃতি যেন হঠাৎ করেই নির্মম হয়ে ওঠে, আর তার নির্মমতায় হঠাৎ করে রাজকুমার এবং রাজামশাইয়ের জাহাজটি ভীষণভাবে দুলতে থাকে। আর দুলতে দুলতে একসময় জাহাজটি গভীর জলের অতলে তলিয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।